ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ক্লাস। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। উপস্থাপনায় আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। আমার আজকের আলোচ্য বিষয় প্রক্ষেপকের নীতি ও বৈশিষ্ট্য এবং এই সম্পর্কিত কিছু অঙ্কের গাণিতিক সমাধান করব ইনশাল্লাহ। প্রক্ষেপক কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হলে তাকে নিক্ষিপ্ত বস্তু বা প্রাস বা প্রক্ষেপক বলে। কোনো বস্তুকে যে কোনো কোণে উৎক্ষেপণ করলে তা বায়ুর মধ্যে বা শূন্যে একটি পথে কিছু দূর অগ্রসর হয়, অর্থাৎ বিচরণ করে, তাহলে সেটাই হচ্ছে প্রক্ষেপক। যেমন যুদ্ধ বিমানে ভূমি হতে গুলিবর্ষণ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইত্যাদি ক্ষেত্রে প্রক্ষেপক এর নীতি ব্যবহার হয়ে থাকে। ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করে উপরে পাঠালে ক্রিকেট বলও একটি প্রক্ষেপক। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করে উপরে পাঠাচ্ছে তা, এবং এটা কিছু সময় শূন্যে বিচরণ করে আবার ভূমিতে পতিত হচ্ছে, তাহলে এটি হচ্ছে একটি প্রক্ষেপকের উদাহরণ। এখানে আমরা প্রক্ষেপক কিছু টার্ম আছে যে বিষয়গুলোর সংজ্ঞা জানব। বিচরণ পথ, প্রক্ষেপককে নিক্ষেপ করার পর হতে মাটিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত শূন্যে যে অধিবৃত্তাকার পথ বরাবর চলে সেই পথকে বিচরণ পথ বলে। তো এখানে প্রক্ষেপকটি উৎক্ষেপণ থেকে শুরু করে এই পতিত হওয়া পর্যন্ত যে পথে বিচরণ করে এটাই হচ্ছে বিচরণ পথ। এই অধিবৃত্তাকার পথটাকে বলা হচ্ছে বিচরণ পথ। নিক্ষেপণ বেগ, যে আদিবেগে কোনো নিক্ষিপ্ত বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপণ বা প্রক্ষেপণ বেগ বলে। এখানে ইউ আদিবেগে কোনো একটা বস্তুটাকে প্রক্ষেপণ করা হচ্ছে, এটা এখানে আদিবেগটা বা নিক্ষেপণ বেগটা হচ্ছে ইউ। প্রক্ষেপণ কোণ, প্রক্ষেপণ বেগ এবং আনুভূমিক তলের মধ্যবর্তী কোণকে প্রক্ষেপণ কোণ বলে। এখানে প্রক্ষেপণ বেগ ইউ এবং এই আনুভূমিক তল যে কোণটা তৈরি করেছে মধ্যবর্তী কোণ আলফা, এই আলফা কোণটাই হচ্ছে প্রক্ষেপণ কোণ। বিচরণকাল, প্রক্ষেপক শূন্যে নিক্ষেপ করার মুহূর্ত হতে সর্বোচ্চ উচ্চতায় উঠে পুনরায় মাটিতে পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অতিক্রান্ত সময়কেই বলা হচ্ছে বিচরণকাল। একে টি দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ এখান থেকে ও বিন্দু থেকে প্রক্ষেপকটা শূন্যে নিক্ষেপ করার মুহূর্ত হতে সর্বোচ্চ উচ্চতায় এটা উঠে এবং সর্বোচ্চ উচ্চতা থেকে সেটা আবার মাটিতে পতিত হয়। এই যে অতিক্রান্ত সময় এটাই হচ্ছে কি বিচরণকাল। নিক্ষেপণ বিন্দু, যে বিন্দু হতে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপ বিন্দু বলে। এখানে ও বিন্দু থেকে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু। পাল্লা, প্রক্ষেপকের উৎক্ষেপণ বিন্দু হতে পতন বিন্দু পর্যন্ত আনুভূমিক দূরত্ব বা কৌণিক দূরত্বকে পাল্লা বলে, একে আর দ্বারা সূচিত করা হয়। তো এইখানে প্রক্ষেপকের উৎক্ষেপণ বিন্দু হচ্ছে ও, পতন বিন্দু হচ্ছে এ, তাহলে এই আনুভূমিক যে দূরত্ব ও থেকে এ পর্যন্ত আনুভূমিক দূরত্ব, অর্থাৎ উৎক্ষেপণ বিন্দু হতে পতন বিন্দু পর্যন্ত যে আনুভূমিক দূরত্ব এটাকে বলা হচ্ছে পাল্লা, একে আর দ্বারা সূচিত করা হয়। পতন বিন্দু বলা হচ্ছে যে বিন্দুতে মাটিতে পতিত হয় প্রক্ষেপকটি, তাকে বলা হচ্ছে কি পতন বিন্দু। এখানে এই বিন্দুতে মাটিতে পতিত হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে পতন বিন্দু। আশা করি সবাই বুঝতে পারছো। প্রক্ষেপকের বিচরণ পথের সমীকরণ রয়েছে। তো এখানে আমরা একটা প্রক্ষেপকের উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে ও বিন্দু থেকে প্রক্ষেপকটি পি উচ্চতায় উঠে আবার এই বিন্দুতে পতিত হচ্ছে। এখানে ও হচ্ছে উৎক্ষেপণ বিন্দু, অর্থাৎ যে বিন্দু থেকে প্রক্ষেপকটি উৎক্ষেপণ করা হয়। ইউ হচ্ছে উৎক্ষেপণ বা প্রক্ষেপণ বেগ, যে আদি বেগে প্রক্ষেপকটি উৎক্ষেপণ করা হয়, এটা হচ্ছে প্রক্ষেপণ বেগ। আলফা হচ্ছে প্রক্ষেপণ বেগ এবং আনুভূমিক তলের যে উৎপন্ন কোণ, অর্থাৎ আনুভূমিকের সাথে উৎক্ষিপ্ত বস্তুর যে কোণটা সেটাই হচ্ছে এখানে আলফা। মনে করি প্রক্ষেপকটি টি সেকেন্ড পরে এর বিচরণ পথের কোনো বিন্দু পি তে পৌঁছলো, এখানে পি বিন্দুতে পৌঁছালো। পি এর স্থানাঙ্ক হচ্ছে কি ও থেকে এক্স এবং এখানে উলম্ব দিকে ওয়াই।
প্রক্ষেপকটির আনুভূমিক দিকে প্রতিবন্ধকতা না থাকায় সর্বদাই এর আনুভূমিক বেগ কি থাকে? ধ্রুব। আমরা জানি যে আদিবেগের আনুভূমিক উপাংশ, তাহলে এখানে ইউ আদিবেগটা আছে আলফা কোণে, তাহলে এটা দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক এবং একটা হচ্ছে উলম্ব। কোণ যেহেতু তৈরি করছে ভূমির সাথে, এই জন্য আমরা আদিবেগের আনুভূমিক উপাংশটাকে নিলাম ইউ কস আলফা, এবং উলম্ব উপাংশটাকে এখানে ধরে নেওয়া হয়েছে ইউ সাইন আলফা। অতএব টি সেকেন্ড পরে পি বিন্দুর আনুভূমিক সরণ, তাহলে এই যে পি বিন্দু, এটার আনুভূমিক সরণটা কি হবে? আমরা সরণ এখানে এক্স দ্বারা প্রকাশ করছি, এক্স সমান হচ্ছে তাহলে কি উলম্ব আনুভূমিক উপাংশ ইন্টু সময়, তাহলে টি ইন্টু ইউ কস আলফা, এক্স সমান টি ইন্টু ইউ কস আলফা। এক্সটা হচ্ছে কি এই পি বিন্দুর আনুভূমিক সরণ, তাহলে টি সমান কি হবে? এক্স বাই ইউ কস আলফা। তাহলে এখানে আমরা টি সময়ের মানটা পেয়ে গেলাম। এখন প্রক্ষেপকটির উপর অভিকর্ষজ ত্বরণ যদি জি ক্রিয়াশীল হয়, তাহলে পি বিন্দুর উলম্বিক সরণটা কি হবে? উলম্বিক সরণ, অর্থাৎ এখান থেকে উপরের দিকে যে সরণটা হচ্ছে এটা কি হবে? এটা হচ্ছে আমরা প্রকাশ করছি ওয়াই দ্বারা, ওয়াই সমান হচ্ছে ইউ সাইন আলফা। ইউ সাইন আলফা হচ্ছে এই ইউ আদিবেগের উলম্বিক উপাংশ বা উলম্ব উপাংশ মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা আমরা জানি যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্বর সূত্র আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তো এটা যেহেতু অভিকর্ষজ বলের বিপরীত দিকে যাচ্ছে এই জিটা, এই কারণে আমরা এফ সমান এখানে নিয়েছি মাইনাস টি। তো মাইনাস টি দিয়েছি, এই কারণে এখানে মাইনাস হাফ জিটি হয়েছে। আর এখানে ইউ এর জায়গায় ইউ এর আমরা উলম্ব উপাংশটা নিয়েছি, এই কারণে ইউ সাইন আলফা। আর এখানে টি তো ফর্মুলা টি আছে, আর মাইনাসটা হয়েছে কি কারণে? যে এটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, কিন্তু আমাদের এই উপাংশটা যাচ্ছে উলম্বিক সরণ, এই কারণে এখানে আমরা মাইনাস নিয়েছি, এফ এর জায়গায় মাইনাস টি। বা ওয়াই সমান ইউ সাইন আলফা, এখানে আমরা টি এর মানটা বসাই দিয়েছি, পূর্বের স্লাইডে আমরা টি এর মানটা বের করে নিয়েছিলাম, এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার। এখানে টি এর উপরে যেহেতু স্কোয়ার আছে, সুতরাং টি এর যে মান সেটার উপরে স্কোয়ার করে পেলাম আমরা এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। যেহেতু টি সমান আমরা আগেই বের করে নিয়েছিলাম এক্স ভাগ ইউ কস আলফা, এখানে 2 নম্বর সমীকরণে জাস্ট আমরা টি এর জায়গায় এই টি এবং এই টি স্কোয়ারের জায়গায় টি সমান এক্স বাই ইউ কস আলফা মানটা ইনপুট করেছি। তাহলে এখানে ইউ আর এই ইউ কেটে যাবে, তাহলে থাকবে সাইন আলফা ডিভাইড বাই কস আলফা সমান আমরা জানি টেন আলফা, এবং এই এক্সটা চলে এসেছে সামনে। তাহলে মাইনাস এই জি এর সাথে এক্স স্কোয়ার গুণ, তাহলে হলো জি এক্স স্কোয়ার, নিচে থাকলো 2 ইউ স্কোয়ার কস আলফা কস স্কোয়ার আলফা, 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটা হচ্ছে সমীকরণ 3। তো বলা হচ্ছে উক্ত সমীকরণটি অধিবৃত্তের সমীকরণ হওয়ায় প্রক্ষেপকের গতিপথ একটি অধিবৃত্ত। তো এইখানে এই সমীকরণটি যেহেতু অধিবৃত্তের একটা সমীকরণ, সুতরাং এই অধিবৃত্তের যে গতিপথটা এটাও একটা অধিবৃত্ত। তাহলে এটাই হচ্ছে প্রক্ষেপকের বিচরণ পথের সমীকরণ। y সমান x tan আলফা মাইনাস জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। প্রক্ষেপকের বিচরণকাল আমরা জানি যে প্রক্ষেপক শূন্যে নিক্ষেপ করার মুহূর্ত হতে সর্বোচ্চ উচ্চতায় উঠে পুনরায় মাটিতে পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অতিক্রান্ত সময়কে বিচরণকাল বলে। একে টি দ্বারা সূচন্ত করা হয়, একে টি দ্বারা প্রকাশ করা হয়। তো এটা এখানে ও বিন্দু থেকে উৎক্ষেপিত হয় এবং সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পুনরায় এই বিন্দুতে পতিত হয়। তো এই মধ্যবর্তী যে অতিক্রান্ত সময়টা এটাকেই বলা হচ্ছে বিচরণকাল। তো ও বিন্দু হতে প্রক্ষেপকটি টি সেকেন্ড পরে যখন এ বিন্দুতে পৌঁছায়, ও বিন্দু হতে উৎক্ষেপিত হয়ে টি সেকেন্ড পরে যখন এটা এ বিন্দুতে পৌঁছায়, তখন এর কি এ বিন্দুতে পৌঁছলে উলম্ব দূরত্বটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে উলম্ব দূরত্বটা আমরা এর আগে নির্ণয় করেছিলাম ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার সমান হয়ে যাবে 0। ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার সমান হচ্ছে 0। এটা হচ্ছে উলম্ব দূরত্ব। তাহলে এখানে আমরা ইউ সাইন আলফা টিকে 2 দ্বারা গুণ করলাম এবং মাইনাস হাফ জি টি স্কোয়ারকে 2 দ্বারা গুণ করলাম, এটাকেও 2 দ্বারা গুণ করলাম, এটাকেও 2 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে থাকলে 2 ইউ সাইন আলফা টি মাইনাস এখানে 2 আর 2, উপরের 2 আর নিচের 2 কেটে যায়, যেহেতু 2 দ্বারা গুণ করেছি, তাহলে থাকে জিটি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে টিটা কমন নেওয়া হয়েছে, তাহলে 2 ইউ সাইন আলফা মাইনাস জিটি থাকে, একটা সমান হচ্ছে একবার 0 এবং টি সমান হচ্ছে যেহেতু 0 নয়, তো আমরা সমান নয় লিখে দিয়েছি।
বা জিটি সমান হচ্ছে, এটাকে পার করে দিলাম সমানের ওই পাশে, তাহলে হলো 2u সাইন আলফা, বা টি সমান আমরা পেয়ে গেলাম 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। তো সুতরাং টি এর প্রথম মানটি উৎক্ষেপণ মুহূর্ত নির্দেশ করে, অর্থাৎ যে মুহূর্তে এই ও বিন্দু থেকে উৎক্ষেপণ করা হয়, এই উৎক্ষেপণ মুহূর্তটা নির্দেশ করে টি এর এই যে প্রথম মান, টি সমান যেটা 0 হচ্ছিল। এবং টি এর দ্বিতীয় মানটি প্রক্ষেপকের শূন্য বিচরণকাল নির্দেশ করে, এবং টি এর যে আমরা পেলাম 2u সাইন আলফা ভাগ জি, এটার বিচরণকালটা নির্দেশ করে। প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা। প্রক্ষেপকের উৎক্ষেপণ বিন্দু হতে পতন বিন্দু পর্যন্ত আনুভূমিক যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে কণিক দূরত্ব বা পাল্লা। একে আর দ্বারা সূচিত করা হয়, যেহেতু এটা পাল্লার ইংলিশ হচ্ছে রেঞ্জ, এই কারণে একে আর দ্বারা প্রকাশ করা হয়। প্রক্ষেপকের আনুভূমিক বেগটা হচ্ছে ইউ কস আলফা, আমরা জানি। আর বিচরণকালের ফর্মুলা আমরা পাইলাম টি ইকুয়াল টু 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। এখন আনুভূমিক পাল্লা আর সমান তাহলে কি হবে, আনুভূমিক গতিবেগ ইন্টু বিচরণকাল। তাহলে আর ইকুয়াল টু আনুভূমিক বেগ কত, ইউ কস আলফা, এবং বিচরণকাল কত, 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে 2u স্কোয়ার, এখানে সাইন আলফা ছিল, কস আলফা গুণ হয়ে গেল ডিভাইডেড বাই জি। তাহলে এখানে থাকে সাইন আলফা কস আলফা, যেহেতু আমরা জানি যে 2 সাইনে কসে সমান হচ্ছে সাইন 2a, তাহলে এই 2টা মনে করি যে এটা যেহেতু গুণ আছে একসাথে, তাহলে 2 সাইনে কসে এই সূত্র হচ্ছে কি সাইন 2a। তাহলে এখানে যেহেতু আলফা আছে, কারণ আমরা আলফা নিয়েছি, সাইন 2 আলফা, আর এই স্কোয়ারটা থেকে গেল, জিটা বসবে নিচে, যেহেতু আমরা জানি যে সাইন 2 আলফা ইকুয়াল টু 2 সাইন আলফা কস আলফা। যখন সাইন 2 আলফা ইকুয়াল টু 1, তাহলে 1 এর মান কি কত, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে উভয় পক্ষ থেকে যদি সাইন কেটে যায়, তাহলে থাকে 2 আলফা সমান 90 ডিগ্রি, অতএব আলফা সমান হচ্ছে কত, 45 ডিগ্রি। এখন সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, রেঞ্জ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম রেঞ্জ বা আর ম্যাক্স সমান হচ্ছে ফর্মুলা কি, ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তাহলে আলফার মান আমরা পেলাম 45, এর সাথে 2 গুণ আছে, তাহলে হবে 90, সমান হচ্ছে ইউ স্কয়ার সাইন 90 ডিগ্রি বাই জি। তাহলে সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে 1, তাহলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা আমরা পেলাম ইউ স্কয়ার ভাগ জি। প্রক্ষেপকের সর্বোচ্চ উচ্চতা। প্রক্ষেপণ বিন্দুগামী আনুভূমিক তল হতে এর বিচরণ পথের সর্বাধিক যে উচ্চতা, সেই বিন্দুর দূরত্বকে প্রক্ষেপকের সর্বোচ্চ উচ্চতা বলে। এখন প্রক্ষেপকের উলম্ব অংশটা হচ্ছে আমরা জানি ইউ সাইন আলফা, এবং বেগের শেষে যখন বেগটা শেষ হয়ে যায়, তখন উলম্ব অংশ হয়ে যাচ্ছে কি 0। তাহলে গড় বেগ সমান কি হবে, তাহলে দুইটার যোগফল ডিভাইড বাই 2 সমান হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইড বাই 2। বস্তুর সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে সময়, সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে সময় সমান হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। যেহেতু উলম্ব এবং হচ্ছে শেষ বেগের যোগফল হচ্ছে কি, যে বিচরণকালের 0, যেহেতু বেগের শেষে উলম্ব অংশ 0 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে কি 2u সাইন আলফা, এটা হচ্ছে বিচরণকালের সমীকরণ। আর সূত্রের জি, আর এই 0-র নিচে আরেকটা কি জি ছিল, তাহলে জি 2g, 0 প্লাস 2u সাইন আলফা ডিভাইড বাই 2g। তাহলে এখানে 2 আর 2 কেটে যায়, থাকে u সাইন আলফা ডিভাইড বাই জি। তাহলে সর্বোচ্চ সময় এখানে করে আমরা বেগের প্রথমে এবং শেষে যে বিচরণকালের দুইটার যে সমষ্টি, সেটা এখানে নির্ণয় করে নিয়েছি। তাহলে হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। প্রক্ষেপকের সর্বোচ্চ উচ্চতা সমান হচ্ছে গড় উলম্ব বেগ, গড় উলম্ব বেগ, এখানে আমরা গড় বেগটা বের করে নিয়েছি, ইন্টু এই যে সময়। তাহলে হচ্ছে গড় উলম্ব বেগ কত, ইউ সাইন আলফা ডিভাইড বাই 2, ইন্টু পৌঁছাতে সময় হচ্ছে কি ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। তাহলে এটা গুণ ইউ আর ইউ গুণ করলে হয় ইউ স্কোয়ার, সাইন সাইন গুণ করলে হয় সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা পেলাম এইচ সমান ফর্মুলা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। এখন এই অধ্যায়ের কিছু গাণিতিক প্রবলেম রয়েছে, এগুলো সলভ করতে হলে আমাদের কিছু ফর্মুলা মনে রাখা প্রয়োজন, যা ইতিপূর্বে আমরা দেখে নিয়েছি। তারপর আমরা আর দেখে নিই, এখানে উৎক্ষেপণ বিন্দু, এটা হচ্ছে পতন বিন্দু। সুতরাং উৎক্ষেপণ বিন্দু থেকে যে পতন বিন্দু পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হচ্ছে আনুভূমিক পাল্লা বা রেঞ্জ, যা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর এর ফর্মুলা হচ্ছে রেঞ্জের
আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। আচ্ছা, এই আনুভূমিক তল হতে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যে বিন্দু, এই ডিস্টেন্সটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স, ম্যাক্সিমাম হাইট সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। বিচরণকাল বলা হচ্ছে যে এই উৎক্ষেপণ বিন্দু থেকে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার কি এই শূন্যে পতিত হওয়া থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পতন বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স, এই অতিক্রান্ত সময়টাকে বলা হচ্ছে বিচরণকাল। বিচরণকাল টি সমান হচ্ছে 2u সাইন আলফা ডিভাইড বাই জি। সুতরাং আমাদের অঙ্ক করতে গেলে এই ফর্মুলাগুলো লাগবে, সুতরাং এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমরা অঙ্কে চলে আসি। বলা হচ্ছে যে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে কোনো বন্দুক হতে 300 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট প্রক্ষিপ্ত হলো। বুলেটটি ভূমি হতে কত উচ্চতায় পৌঁছবে এবং আনুভূমিক পাল্লা কত হবে? তাহলে দেওয়া আছে কি কি, গিভেন ডাটাটা আমরা আগে লিখে নিই। বুলেটটির আদিবেগ ইউ সমান হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। নিক্ষেপণ কোণ আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি, অ্যাঙ্গেলটা দেওয়া আছে। উচ্চতা এইচ সমান কত এবং আনুভূমিক পাল্লা বলা হচ্ছে আর সমান হট। আমরা জানি যে উচ্চতার যে ফর্মুলা আমরা দেখে নিয়েছি এর আগে, এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। এখানে জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে, কারণ আমরা জাস্ট মানগুলো ইনপুট করে দেবো। তাহলে ইউ হচ্ছে কি আদিবেগ 300 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থাকলো, আলফা এর মান হচ্ছে কত 45 ডিগ্রি বসাই দিলাম। এখানে জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে এককগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এককগুলো একই রকম হয়। মিটার থাকলে সবগুলোই মিটারে নিতে হবে, সেন্টিমিটার থাকলে সবগুলোই সেন্টিমিটারে নিতে হবে, অর্থাৎ একক আলাদা করা যাবে না একটার সাথে একটা, সবগুলো এককে একই সিস্টেমে রাখতে হবে। তাহলে আমরা উত্তর পেলাম 2293.58 মিটার। আবার আনুভূমিক পাল্লার যে ফর্মুলা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। তাহলে ইউ এর আদিবেগের মান হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, ইউ এর উপর স্কোয়ার আছে এখানে স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা। তা আলফার মান এখানে দেওয়া আছে নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.81। তাহলে আর সমান আমরা পেলাম 9174.31 মিটার। তাহলে অঙ্ক করতে গেলে তাহলে কি বিষয়টা, মেন বিষয়টি হচ্ছে যে এখানে যে বলেছে যে উচ্চতা এবং আনুভূমিক পাল্লা। তাহলে উচ্চতা এবং আনুভূমিক পাল্লা যে ফর্মুলা আছে এই দুটো আমাদের মাথায় থাকলে আমরা এই অঙ্কটা ইনশাল্লাহ করতে পারবো। একজন বৈমানিক একটি বোমারু বিমান হতে 1960 মিটার উচ্চতায় 450 কিলোমিটার পার ঘন্টা বেগে বিমান চালিয়ে ভূমিতে অবস্থিত একটি বস্তুতে আঘাত করতে হলে কত আনুভূমিক দূরত্ব থেকে বোমা ফেলতে হবে? তাহলে এখানে দেওয়া আছে, এখানে গিভেন ডাটাটা অঙ্কটা আগে ভালোভাবে পড়ে নিতে হবে যে প্রশ্নে কি চাইছে, তারপর আমরা গিভেন ডাটা কি কি দেওয়া আছে সেটা লিখে নিই। দেওয়া আছে বিমানের গতিবেগ ভি সমান হচ্ছে 450 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এখানে কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, আর উচ্চতাটা দেওয়া আছে মিটারে। সুতরাং এখানে দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা, এখানে দেওয়া আছে মিটারে। সুতরাং মিটারের সাথে সম্পর্ক হচ্ছে মিটার সেকেন্ডের, এই কারণে আমরা এই ঘন্টা কিলোমিটার পার ঘন্টাকে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে এখানে দেওয়া আছে 450 কিলোমিটার, আমরা যেহেতু কিলোমিটারের সাথে মিটার এখানে গুণ করতে পারবো না, এই কারণে অঙ্ক করতে পারবো না, যে কোনো এক এককে নিতে হবে, মিটার থাকলে মিটারে, কিলোমিটার থাকলে সবগুলোই কিলোমিটারে। তো সবগুলোকে এক এককে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো সুতরাং আমি প্রথমেই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করে নেব। তাহলে এখানে 450 আছে কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার সমান হচ্ছে কত 1000 মিটার, তাহলে 450 ইন্টু 1000, আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড 3600 সেকেন্ড, তাহলে 450 ইন্টু 1000 ডিভাইড বাই 1 আওয়ার সমান হচ্ছে আমরা জানি যে 1 ঘন্টায় হয় 60 মিনিট এবং 60 মিনিটে হয় 60 সেকেন্ড। সুতরাং 60 ইন্টু 60 ইকুয়াল টু 3600 সেকেন্ড। তো তাহলে এটা 450 ইন্টু 1000 ডিভাইড বাই 3600 করলে হয় 125 মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা কিলোমিটারকে মিটার করে নিয়েছি, এইচকে করে নিয়েছি আওয়ার বা ঘন্টাকে করে নিয়েছি সেকেন্ড। বিমানের উচ্চতা এখানে দেওয়া আছে 1960 মিটার।
দূরত্ব এখানে বলা হচ্ছে যে কত আনুভূমিক দূরত্ব থেকে বোমা ফেলতে হবে, এখানে দূরত্ব এস ইকুয়াল টু হট। তাহলে আমরা জানি যে উচ্চতার সমীকরণ হচ্ছে কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন এইচ হাইটটা দেওয়া আছে কত 1960, ইউ আদিবেগ, যেহেতু বিমান যখন উৎক্ষেপণ বিন্দু থেকে উৎক্ষেপিত হয় তখন আদিবেগটা থাকে 0, আর এই যে 0 ইন্টু টি সমান হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ সমান হচ্ছে 9.81, এখানে আছে টি স্কোয়ার। তাহলে আমরা টি সমান পাইলাম, যেহেতু এখানে টি স্কোয়ার ছিল বা টি সমান, তাহলে এটা কি হয়ে যাবে এর পাশে রুট ওভার বা বর্গমূল হয়ে যাবে। তাহলে 1960 ইন্টু আড়াই গুণ 2 ডিভাইড বাই 9.81টা চলে আসবে নিচে। অতএব টি সমান হচ্ছে 20 সেকেন্ড, যেহেতু আমরা এখানে এখন মিনিটের পর সেকেন্ডে করে নিচ্ছি, এই কারণে টি সমান এখানে 20 সেকেন্ড পেলাম। এখন আমরা আনুভূমিক দূরত্ব এর সমান হচ্ছে ফর্মুলা ভিটি, অর্থাৎ বিমানের গতিবেগ ইন্টু সময়, বা এর সমান, তাহলে আমরা টি এর মানটা বের করে নিয়েছিলাম 125, 125টা হচ্ছে ভি, ভি হচ্ছে বিমানের গতিবেগ 125 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এবং বিচরণকাল হচ্ছে টি বা সময় হচ্ছে টি, তাহলে 125 ইন্টু 20, তাহলে আমরা এখানে এর সমান পেয়ে গেলাম, যেহেতু দূরত্বের একক হচ্ছে মিটার, 2500 মিটার। তো আমি আবার বলতেছি যে অঙ্ক করার পূর্বে অবশ্যই যে ফর্মুলাগুলো আছে সেগুলো মাথায় রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো ক্যালকুলেশন এবং ফর্মুলাও খুব ইজি, লাইক আজ ফিজিক্সের মতো। সুতরাং আশা করি তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে, অঙ্কগুলো অনেক সিম্পল এবং সহজ আছে। সুতরাং ফর্মুলাটা বারবার চর্চার মাধ্যমে মাথায় রাখতে হবে। একটি বস্তু এমনভাবে নিক্ষেপণ করা হলো যে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ হয়। নিক্ষেপণ বা প্রক্ষেপণ কোণ নির্ণয় করো, তাহলে এখানে প্রক্ষেপণ কোণ নির্ণয় করতে বলা হচ্ছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা দ্বিগুণ, তাহলে আর হচ্ছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা দ্বিগুণ, তাহলে 2h, তাহলে গিভেন ডাটাতে দেওয়া আছে r ইকুয়াল টু 2h, যেখানে rটা হচ্ছে কি আনুভূমিক পাল্লা এবং hটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা। আমরা জানি যে আনুভূমিক পাল্লার যে ফর্মুলা আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2α ডিভাইড বাই জি, এবং ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ভাগ 2g। তাহলে এই যে গিভেন ডাটাতে দেওয়া আছে কি আর ইকুয়াল টু 2h, এখানে যদি আমরা মানটা বসাই দিই তাহলে ইউ স্কোয়ার সাইন 2α ভাগ জি সমান হচ্ছে 2 ইন্টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড ভাগ 2g। এখানে আর এবং এইচ এর মানটা আমরা এখানে যে ফর্মুলা আছে বসাই দিলাম। তাহলে এখানে নিচের এই জি এবং এই জি কেটে গেল, এখানে আছে ইউ স্কোয়ার, এই পাশেও আছে এই স্কোয়ার, তাহলে ই স্কোয়ার আর ইউ স্কোয়ার যদি কেটে যায় এখানে থাকে সাইন 2α আর এখানে বাকি থাকে সাইন স্কোয়ার আলফা। সাইন 2a বা সাইন 2α এর ফর্মুলা হচ্ছে 2 সাইন আলফা কস আলফা, এখানে থাকে সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে সাইন আলফা, এখানে যেহেতু সাইন স্কোয়ার আলফা আছে মানে দুইটা সাইন আলফা আছে, সুতরাং একটা সাইন আলফা কেটে যায়, এই পাশ থেকে একটা সাইন আলফা কেটে যায়, তাহলে থাকে 2 cos আলফা সমান এখানে একটা সাইন আলফা বাকি। তাহলে 2 সমান সাইন আলফা, এই cos আলফাটা আড়াআড়ি নিচে চলে আসলো, তাহলে সাইন আলফা ভাগ cos আলফা সমান কি আমরা জানি tan আলফা। অতএব আলফা সমান, তাহলে ক্যালকুলেশন করে পাই আমরা 63.43 ডিগ্রি। এটাকে আমরা মিনিট এবং সেকেন্ডেও নিয়ে যেতে পারি, ক্যালকুলেটরে জাস্ট একটা ডিগ্রি বাটন চাপলে কত ডিগ্রি মিনিট এবং সেকেন্ড সেটা চলে আসবে পুরোই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সুতরাং ফর্মুলাগুলো আবার বলতেছি মাথায় রাখতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে অঙ্কগুলো সলভ করা যাবে ইনশাআল্লাহ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে প্রক্ষেপক সংক্রান্ত বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার অঙ্কে সমাধান করা, অর্থাৎ বইয়ে যে লাস্ট 5 ইয়ার্স যে প্রশ্নগুলো আছে এবং প্রক্ষেপকের অঙ্ক সেগুলো সমাধান করবে। এবং যখন তোমাদের ক্যাম্পাস খুলবে তখন তোমাদের সেশনাল কাজ হিসাবে তোমাদের যে গাইড টিচার আছে বা সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষক আছে তাকে এটা দেখাবে। তো পরবর্তীতে এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে www.skills.gov.bd/dt তে। পরবর্তী আলোচনা হবে
কাজ, ক্ষমতা ও শক্তি সম্পর্কে। তো কাজ, ক্ষমতা ও শক্তি এবং এই সম্পর্কিত অঙ্ক সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। পরিশেষে এই মহামারী থেকে বাঁচতে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজকে এবং পরিবারকে সুরক্ষিত রাখি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।